জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি যেই যে CBT-1 হয়েছিল 2024-এ, সেটা 16 তারিখের ফার্স্ট শিফটের সায়েন্সের কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে? তোমরা যারা যারা 2026-এর পরীক্ষা দিবে, প্রথম পরীক্ষা তো আমাদের ALP আছে, তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার আছে। তাই আমরা জুনিয়র ইঞ্জিনিয়ারের সায়েন্সটা শুরু করলাম। ঠিক আছে? যখন জুনিয়র ইঞ্জিনিয়ার সায়েন্স শেষ হয়ে যাবে, তারপর আমরা ALPর সায়েন্স শুরু করব। তখন আর যখন ALPর ম্যাথ শেষ হয়ে যাবে, তখন আমরা যেই ম্যাথ শুরু করবো। অল্টারনেট হিসাবে আমরা করবো। ঠিক আছে? এতে কি হবে, তোমাদের যাদের পরীক্ষা আছে তারা তোমরা জানতে পেরে যাবে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসেছিল বা এবার আসতে পারে। যেইতে টোটাল 30খানা সায়েন্স তোমাকে জিজ্ঞেস করে। ঠিক আছে? এই 30টা কোশ্চেনের তো আমি ডিসকাস করবোই, প্লাস এর সাথে যে 3টা করে অপশন থাকে না, এই 3টা অপশনেরও আমি তোমাকে পুরো রিভিশন করিয়ে দেবো। মানে 30টা কোশ্চেন যা আছে তার সাথে সাথে তোমার ধরে নাও 50 থেকে 60খানা কোশ্চেন আছে, সেটা তোমার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? এই ক্লাসটা তুমি শুরু থেকে শেষ অবধি দেখো। ঠিক আছে? ক্লাসটা শেষ পুরো দেখার পর তুমি আমাকে জানিও যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তা আমি এই ক্লাসটাকে কন্টিনিউ করে যাব। যদি তোমাদের পছন্দ না হয় তাহলে এটাকে বাদ দিয়ে আমি শুধু ম্যাথটাকেই কন্টিনিউ করবো। কেমন? চলো তাহলে শুরু করা যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা আছে, বলছে নিচের কোনটিতে স্বপরাগণ সম্ভব? অপশন এ বলছে উভয়লিঙ্গী ফুল যেখানে পুংকেশর এবং পিস্টিল উভয়ই বিভিন্ন সময় পরিপক্ক হয়। উভয়লিঙ্গী ফুল যেখানে পুংকেশর এবং পিস্টিল উভয়ই একই সময় পরিপক্ক হয়। একলিঙ্গী ফুল যেখানে পিস্টিল প্রথমে পরিপক্ক হয়। একলিঙ্গী ফুল যেখানে পুংকেশর প্রথমে পরিপক্ক হয়। দেখো, স্বপরাগণ কি হয়? দেখো, একটা হয় সেলফ পলিনেশন, যাকে আমরা স্বপরাগণ বলি, একটা হচ্ছে ক্রস পলিনেশন। ঠিক আছে? সেলফ পলিনেশনকেই আমরা অটোগেমি নামেও জানি। বুঝতে পারলে তো? সেলফ পলিনেশনে কি হয়, মানে মানে একটা ফুল থাকবে, সেই ফুলে কি হবে, পরাগকণ মানে পুংকেশর স্ত্রীকেশর দুটোই থাকবে। ঠিক আছে? এটা ধরো পুংকেশর, এটা স্ত্রীকেশর। এর মধ্যে পুংকেশরের মধ্যে কি থাকবে, পরাগকণ থাকবে, যেটা এর মধ্যে কি উড়ে গিয়ে এই স্টিগমা মানে স্ত্রীকেশরের যে উপরের ভাগটা, যাকে আমরা স্টিগমা বলি, সেখানে চলে যাবে। বুঝলো তো? এখানে এইভাবে তোমার মানে নিজে থেকে এটা হাওয়াতে হয়ে যাবে, বা মৌমাছি এসে বসলো, কিছু একটা হলো, এখান থেকে পরাগকণ উড়ে এখানে গিয়ে চলে গেল। যখন এটা একই ফুলে নিজে থেকেই হয়ে যাবে, সেটাকে আমরা সেলফ পলিনেশন বলবো। কেমন? এবার দেখো, উভয়লিঙ্গী ফুলে কি হয়, উভয়লিঙ্গী ফুলে যখন পরাগকণ মানে দুটো একসাথেই আছে, তো এবার এটাতে কি হয়, পরাগকণ আর যে স্টিগমা দুটোই কি একসাথেই বড় হয় আর একসাথেই পরিপক্ক হয়। ঠিক আছে? যার কারণে কি হয়, এখানে পলিনেশন সম্ভব হয়। কিন্তু ধরো এবার কোনো কেস মানে কারণবশত পরাগকণ স্টিগমার মধ্যে পরাগকণ আগে বড় হয়ে গেল, স্টিগমা বড় হতে পারলো না, তাহলে কি পরাগকণ মানে স্বপরাগণ সম্ভব হবে? কারণ পরাগকণ যদি আগে বড় হয়ে যায়, এ যতদিন বড় হয়ে গেল আগে, এবার স্টিগমা যদি পরে বড় হয়, তাহলে কি যতদিন এ বড় হবে ততদিনে কি এর যত পরাগকণ আছে ঝরে পড়ে যাবে। তারপরে যখন পরাগকণ ঝরে পড়ে যাওয়ার পর আবার ধরো নতুন করে যখন পরাগকণ জন্মাবে, ততদিন স্টিগমা কি হয়ে যাবে, এর ক্ষমতা শেষ হয়ে যাবে। তার মানে কি, যদি যদি একসাথে না হয়, তাহলে সব মানে সেলফ পলিনেশন সম্ভব হবে না। তাই জন্য কি দুজনকে একসাথেই পরিপক্ক হতে হবে, তাই না? আর এই যে পুরো প্রসেস, এই পুরো প্রসেসটাকে আমরা হোমোগেনি বলি। কেমন? এই জিনিসটা মনে রাখবা। ক্রস পলিনেশনে কি হয়, ক্রস পলিনেশন হচ্ছে আলাদা পাড়ায় বিয়ে, সেলফ পলিনেশন হচ্ছে একই পাড়াতে বিয়ে, ক্রস পলিনেশন আলাদা পাড়াতে বিয়ে। ঠিক আছে? এখানে আলাদা অন্য একটা ফুলের পরাগকণ এসে অন্য একটা ফুলের স্টিগমাতে লেগে গেল। এটা কি দ্বারা হয়, কীট দ্বারা হয়। ঠিক আছে? কি দ্বারা হয়, কীট দ্বারা হয়, হাওয়া দ্বারা হয়, তারপর পাখি দ্বারা হয়। সব থেকে বেশি হয় তোমার কীট দ্বারা, মনে রাখবো, সব থেকে বেশি কীট দ্বারা হয়। আর কোন কীট যদি বলে, মৌমাছি দ্বারা সব থেকে বেশি হয়। কেমন? এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। আর কিছু যদি মনে রাখতে যদি পারো তো রেখো। যেমন দেখো, বলে কি সব থেকে বড় ফুল, সব থেকে বড় ফুল কি, রিফ্লেসিয়া। এর পলিনেশন কি দ্বারা হয় বলতো, হাতি দ্বারা হয়। ঠিক আছে? অনেক বড়, 8 থেকে 10 কেজি হয় এক একটা ফুলের ওয়েট, রিফ্লেসিয়া। কেমন? আর সব থেকে ছোট ফুল হচ্ছে আমার বুলফিয়া। ঠিক আছে? এর পরাগকণ কি, হাওয়া দ্বারা হয়। বুলফিয়া একদম ছোট, মানে সরষার দানা যেরকম হয় না ছোট ছোট, ওরকম ছোট ছোট হয় ফুল। ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। চলো এবার প্রশ্নে আসো, দেখো কি বলছে। নিচের কোনটিতে স্বপরাগণ সম্ভব? উভয়লিঙ্গী ফুল যেখানে পুংকেশর এবং পিস্টিল উভয় বিভিন্ন সময় পরিপক্ক। বিভিন্ন সময় পরিপক্ক হলে হবে না। উভয়লিঙ্গী ফুল যেখানে পুংকেশর এবং পিস্টিল উভয় একই সঙ্গে পরিপক্ক, হ্যাঁ এটা হবে, তাই না? একলিঙ্গী ফুল পিস্টিল পরিপক্ক হচ্ছে, তো এখানে তো হবেই না। যেখানে পুংকেশর প্রথমে পরিপক্ক হচ্ছে, সেটাতেও হবে না, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিচের কোনটি উদ্ভিদের প্রজনন পদ্ধতি যেখানে শুধুমাত্র একজন অভিভাবক জড়িত থাকে? একজন অভিভাবক কিসে জড়িত থাকে? অযৌন প্রজননে একজন অভিভাবক থাকে, তাই না? দেখো,
অযৌন প্রজনন কি হয়, এটা প্রোক্যারিওটিক জীবে হয়, প্লাস এককোষী জীব যারা তাদের মতো হয়, ঠিক আছে। অযৌন জননে কি হয়, সেক্স সেল যেটা হয় সেটা নির্মাণ হয় না। যেহেতু সেক্স সেলের নির্মাণ হয় না, তাই এদের শরীর স্ত্রী আর পুরুষ হিসাবে ডেভেলপ করতে পারে না, তাই না? স্ত্রী পুরুষ হিসাবে ডেভেলপ করতে পারে না। যেহেতু স্ত্রী পুরুষ হিসাবে এরা ডেভেলপ করতে পারছে না, তার মধ্যে মানে কি এদের মধ্যে ফার্টিলাইজেশনের কোনো ব্যাপার হবে না। ফার্টিলাইজেশন হওয়ার জন্য একটা মেল দরকার, একটা ফিমেল দরকার। কিন্তু যেহেতু এখানে ফার্টিলাইজ হতেই পারছে না, তার মানে মেল ফিমেলেরও এখানে দরকার পড়ছে না। তার মানে কি এখানে যে প্রজননটা হবে সেখানে কি সিঙ্গেল প্যারেন্ট থাকবে, মানে একটাই অভিভাবক থাকবে, সে হয় ছেলে থাকবে নয় মেয়ে থাকবে। অযৌন প্রজনন মনে রাখবা যে অসূত্রী বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন হয়। অযৌন প্রজনন কয় প্রকার আমি তোমাকে বলেছিলাম, দেখো। প্রথম তো একটা হয় ফিউশন, মানে যাকে আমরা বিভাজন বলি। এটাতে কি হয়, শরীরের বিভিন্ন অংশ থেকে নতুন নতুন জীবের নির্মাণ হয়। এটা কি হয়, অ্যামিবা আর ইস্ট, ঠিক আছে। বাডিং কি হয়, এটা কি বলতো, একটা জীবের গা থেকে একটা কুড়ির মতন অংশের নির্মাণ হয়, তারপর সেখান থেকে নতুন একটা জীবের তৈরি হয়। যখন সেই জীবটা বড় হয়ে যায় তখন সেটা কি হয়, নিজেই ভেঙে পড়ে যায়, দিয়ে নতুন জীবের নির্মাণ হয়ে যায়। এটা কি করে, হাইড্রা আর ইস্ট। ফ্র্যাগমেন্টেশনে কি হয়, যে একটা শরীর থেকে অনেকগুলো বিভাগ হয়ে যায় এবং তারা কি হয়, বিভিন্ন দিকে ছিটকে যায়। ছিটকে যাওয়ার পর সেই জিনিসটা পরবর্তীকালে ওই যে ছিটকে যাওয়া মানে ভাগগুলো তারা আবার নতুন করে নিজেদের ক্লোনিং করে না, নিজের নতুন জীবের তৈরি করে, এটাকে ফ্র্যাগমেন্টেশন বলে। ভেজিটেটিভ কি হয়, যে তুমি কোনো জীব মানে মানে গাছকে সেটা ডাল কাণ্ড কিছু কেটে যদি মাটিতে পুঁতে দাও, সেখান থেকে তোমার আবার নতুন গাছের নির্মাণ হয়ে যাবে। কি হয়, গোলাপ, আলু, আখ। ফ্র্যাগমেন্টেশনে কি হয়, হাইড্রা, স্পাইরোগাইরা, প্ল্যানেরিয়া, এসব। স্পাইরোগাইরাকেই মনে রাখবা, এটাকেই শ্যাওলা বলা হয়, কেমন। তোমাদেরকে প্রশ্ন আছে, এমন কোন জীব আছে যে বাডিংও করে আর ফ্র্যাগমেন্টেশনও করে। মনে রাখবা, হাইড্রা হচ্ছে এমন একটা জীব যে তোমার বাডিংও করে প্লাস ফ্র্যাগমেন্টেশনও করে, কেমন। সঠিক অ্যান্সার এটার কি ছিল, সঠিক অ্যান্সার ছিল অযৌন প্রজনন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড কোন প্রক্রিয়ায় প্রস্তুত করা যায়। এটা তো ক্লোরোক্ষার প্রক্রিয়ায় প্রস্তুত করা যায়, ঠিক আছে। দেখো ক্লোরোক্ষার প্রক্রিয়া কি হয়, দেখো ক্লোরোক্ষার প্রক্রিয়া কি হয়, সাধারণ লবণ যেটাকে আমরা NaCl বলি, সেটা যখন ঘন করে মানে বেশি করে লবণ গুলিয়ে মিশিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এবার সেটার মধ্যে যখন বিদ্যুৎ ধারা প্রবাহিত করা হয়, তখন কি হয়, সেটার মধ্যে বিদ্যুৎ অবঘটন হয়ে যায়। এবার এই বিদ্যুৎ অবঘটন হওয়ার ফলে এখানে তিনটা জিনিসের নির্মাণ হয়, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা হাইড্রোজেন গ্যাস, একটা ক্লোরিন গ্যাস। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি জিজ্ঞেস করে কোথায় নির্মাণ হয়, তো মনে রাখবে ক্যাথোডে সোডিয়াম হাইড্রোক্সাইডের নির্মাণ হয়, হাইড্রোজেন গ্যাস অ্যানোডে নির্মাণ হয়, আর ক্লোরিন হয় অ্যানোডে, ঠিক আছে। সরি, হাইড্রোজেন গ্যাস তোমার ক্যাথোডে নির্মাণ হয় আর ক্লোরিন গ্যাস অ্যানোডে নির্মাণ হয়, কেমন। যদি জিজ্ঞেস করে যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কি তৈরি করা হয়, মনে রাখবো কাগজ, সাবান, তারপর তোমার হচ্ছে ডিটারজেন্ট, এসব তৈরি করা হয়, ঠিক আছে। হাইড্রোজেন দিয়ে কি তৈরি হয়, অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয়। হাইড্রোজেন কি সব থেকে বেশি জ্বলনশীল গ্যাস, ভবিষ্যতের জ্বালানি বলা হয়। এর যদি বলে জ্বলনশীল কত হয়, মনে রাখবো 150 কিলো জুল পার গ্রাম, ঠিক আছে। মানে 1 গ্রামে 150 কিলো জুল তাপ নির্মাণ হয়। এটাকে ভবিষ্যতের জ্বালানি বলা হয়, ঠিক আছে। ক্লোরিন কি বলবো, জল পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়, পিভিসি পাইপ তৈরির জন্য ব্যবহার করা হয়। পিভিসির ফুল ফর্ম কি হয়, পলিভিনাইল ক্লোরাইড, কেমন। তো এই কিছু কিছু ফ্যাক্ট তোমরা মনে রাখবা। তো সঠিক অ্যান্সার কি হলো তোমার, ক্লোরোক্ষার প্রক্রিয়া তোমার সঠিক অ্যান্সার হয়ে গেল, কেমন। আচ্ছা সলভের প্রক্রিয়া যদি জিজ্ঞাসা করে, সলভের প্রক্রিয়া কি তৈরি হয়, মনে রাখবা সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, NaCO3, কেমন। হ্যাবার প্রক্রিয়া কি তৈরি হয়, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, অ্যামোনিয়া, কেমন। যোগাযোগ প্রক্রিয়া, এটা যোগাযোগ ছিল, কানেকটিক রিয়াকশন ছিল, ঠিক আছে। মনে রাখবা এটাতে H2SO4 এর নির্মাণ হয়, H2SO4। এটাকে কি বলা হয়, রসায়নের রাজা বলা হয়, কেমন। তো এই কিছু কিছু ফ্যাক্ট তোমরা মনে রেখো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিচের কোন বিক্রিয়াটি নিরপেক্ষকরণ বিক্রিয়াকে প্রতিনিধিত্ব করে না, ঠিক আছে। দেখো নিরপেক্ষকরণ বিক্রিয়া কাকে বলে, এটাকে ইংরেজিতে নিউট্রিলাইজেশন রিয়াকশন বলে, ঠিক আছে। এমন একটা রাসায়নিক অভিক্রিয়া যেখানে তোমার অ্যাসিড প্লাস ক্ষার, মানে যেটাকে আমরা বেস বলি, সেটা যখন অভিক্রিয়া করে তখন কি করে, লবণ আর জলের নির্মাণ করে, ঠিক আছে। লবণ প্লাস জলের নির্মাণ করে। এবার দেখো এর মধ্যে কোনটাতে অ্যাসিড আর বেস আছে যেখানে লবণ আর জলের নির্মাণ করছে। প্রথমটা দেখো CH3COOH, মানে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও অ্যাসিড আছে, এটা বেস আছে। এবার দেখো CH3COON, এটা হচ্ছে কি সোডিয়াম অ্যাসিটেট, এটাও কি একটা লবণ, H2 হচ্ছে জল, মানে এটা তৈরি করে, এটা তোমার কারেক্ট আছে। দেখো H2SO4 রসায়নের রাজা, সালফিউরিক অ্যাসিড, এর সাথে যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড যখন আছে তখন কি অ্যাসিড আছে, বেস পেয়ে গেলাম। এবার দেখো ক্যালসিয়াম সালফেট লবণ তৈরি করছে প্লাস জল তৈরি করছে, মানে এটাও একটা হবে। দেখো সোডিয়াম কার্বনেট, এটা হবে না, যখন অ্যাসিড আর বেসের সাথে রিয়াকশন হবে লবণ জল তৈরি করে, এটা তো ধাতু অক্সাইড না, ধাতু অক্সাইডের সাথে যখন অ্যাসিডের যখন রিয়াকশন হয় তখন কি হয়,
কার্বন ডাই অক্সাইডের নির্মাণ হয়। কিন্তু তাহলে কি এটা তোমার সঠিক অ্যান্সার হলো না, কেটে গেল। এটা দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অভিক্রিয়া করে তখন NaCl আর জলের নির্মাণ করে, এটাও ঠিক আছে। মানে তোমার হবে নাকি, এটা হবে না, তাই না? তোমরা মনে রাখবা, যখন হচ্ছে কোনো ধাতু যখন অ্যাসিডের সাথে অভিক্রিয়া করে কিনা, তখন সেক্ষেত্রে তোমার লবণ আর হাইড্রোজেন গ্যাস নির্মাণ হয়, ঠিক আছে? মনে রাখবা, যখন কোনো ধাতু, ঠিক আছে, অ্যাসিডের সাথে অভিক্রিয়া করে, ঠিক আছে, অ্যাসিডের সাথে যখন অভিক্রিয়া করে তখন কি তৈরি করে, লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? আবার মনে রাখবা, ধাতু অক্সাইড যদি হয়, ধাতু অক্সাইড, ঠিক আছে, ধাতু অক্সাইড প্লাস অ্যাসিড, অ্যাসিড যদি অভিক্রিয়া করে সেক্ষেত্রে তোমার কি নির্মাণ করে, সেক্ষেত্রে তোমার লবণ প্লাস জলের নির্মাণ হবে, কেমন? এই দুটো পয়েন্ট, কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। তো সঠিক অ্যান্সার তোমার এটাতে কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, যেটা তোমার লবণ জল তৈরি করছে না, কেমন? কারণ এটা কি, এটা হচ্ছে ধাতু কার্বনেট, মেটাল কার্বনেট, ঠিক আছে? সোডিয়াম কার্বনেট তো মেটাল কার্বনেট না। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একটি দীর্ঘ সোজা সোলেনয়েড যা বৈদ্যুতিক প্রবাহ বহন করে, তার ভেতরে একটি চৌম্বক ক্ষেত্র কেমন থাকে? স্রোতের বিপরীত সমানুপাতিক, শূন্য, প্রান্তের কাছে শক্তিশালী, নাকি সোলেনয়েড অক্ষের সমান্তরাল এবং সমান? দেখো এটা কেমন হয়, দেখো এইটা হচ্ছে তোমার একটা পরিনালিকা, ঠিক আছে, যার সোলেনয়েড, যার মধ্যে তোমার বৈদ্যুতিক মানে এই যে এগুলো দেখছো, এই যে এগুলো, এগুলো হচ্ছে তোমার বৈদ্যুতিক মানে কারেন্ট যেটা তোমার প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এটা তো কেমন আছে, ভেতরের দিকে তো এক সমান আছে প্রত্যেকটা, তাই না? এক সেকেন্ড, দেখো ভেতরটা কি প্রত্যেকটা এক সমান আছে, তাই না? আর এই যে অক্ষ আছে, এই অক্ষের কি সমান্তরাল ভাবে আছে। এবার দেখো কি, ভিতরটা দেখো এক সমান হয়ে আছে সব প্রত্যেকটা, কিন্তু আর অক্ষের কি সমান্তরাল হয়ে আছে। আর এর বাইরে যে মানে চুম্বকীয় ক্ষেত্রটা নির্মাণ করছে, ঠিক আছে, সেই চুম্বকীয় ক্ষেত্রটা কি হয়, তোমরা মনে রাখবা, যে বিদ্যুৎ ধারা প্রবাহিত হচ্ছে সেটার সমানুপাতিক হবে চুম্বকীয় ক্ষেত্রটা, ঠিক আছে, মানে বি, চুম্বকীয় ক্ষেত্র এর সমানুপাতিক হবে। আর এর ভিতরের তোমার যদি বলি মানে কি বলবো, এই দেখো ভিতরে তো সমান আছে না, কিন্তু বাইরের দিকে দেখো যখন আসবে কি না, বাইরের দিকে এসে দেখো এই যে এই লাইনটা দেখো ছড়িয়ে যাচ্ছে, এই লাইনটা এসে এরকম গোল হয়ে যাবে, এই লাইনটা এসে এরকম গোল হয়ে মানে ছড়িয়ে যাচ্ছে বাইরের দিকে, কিন্তু ভেতরের দিকে কি হচ্ছে, এরা এক সমান ভাবেই থাকছে, তাই না? চলো এবার অপশনে আসো। বলছে দীর্ঘ সোজা সলোনয়েড যা বৈদ্যুতিক প্রবাহ বহন করে, ভেতরের চৌম্বক ক্ষেত্র কেমন হয়? স্রোতের বিপরীত সমানুপাতিক হয় না, স্রোতের দিকেই সমানুপাতিক হয়, দেখতেই পেলে। শূন্য তো হয় না, প্রান্তের কাছে শক্তিশালী হয়। দেখো প্রান্তের কাছে তো ছড়িয়ে যাচ্ছে, শক্তিশালী কি হচ্ছে, শক্তিশালী কখন থাকবে, যখন তারা একসাথে থাকবে, তাই না? তার মানে কি এটাও তোমার হবে না। বলছে সোলোনয়েডের অক্ষের সমান্তরাল এবং সমান, একদম দেখো সোলোনয়েডের অক্ষের সমান আছে, একে তো সমান্তরাল আছে সবটা পরপর, আর সমানও আছে, তাই না? তো অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, কেমন? এই যে এই পুরো ব্যাপারটাকে দেখলা, এই ব্যাপারটাকে তো মনে রাখবে অ্যাম্পিয়ার ল, মানে অ্যাম্পিয়ারের নিয়মও বলা হয়, ঠিক আছে? এটা মানে অন্য নাম অ্যাম্পিয়ার ল, কেমন? এই জিনিসটা তোমরা মনে রাখবা। চলো, তো হয়ে গেল এটা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে জারণ প্রক্রিয়ার ফলে রূপার রং ড্যাশ এবং তামার রং ড্যাশে পরিবর্তিত হয়ে যায়। দেখো যখন জারণ হয় মানে অক্সিডেশন হয় তখন কি হয়, সিলভার কি করে জানো তো, সিলভার যখন অক্সিডাইজিং প্রক্রিয়াটা চলে তখন সিলভার কি করে, হাওয়ার মধ্যে যে যৌগিক আছে সালফার, ঠিক আছে, তার সাথে রিয়াকশন করে না, রিয়াকশন করে কি তৈরি করে বলতো, সিলভার সালফাইডে নির্মাণ করে, Ag2 সিলভার সালফাইডে নির্মাণ করে, ঠিক আছে? এই সিলভার সালফাইড দেখতে তোমার কালো রঙের হয়, ঠিক আছে? এই জন্যই যখন তোমরা দেখবা চাঁদির জিনিস একটু মানে বাইরে বেশি দিন রাখবা, সেই কারণে তোমার চাঁদের জিনিস কি হয়, কালো রঙের হয়ে যায়, তাই না? এবার দেখো, তার মানে প্রথমটা কি কালো আছে, তো কালো কালো তোমার অ্যান্সার হবে, এই দুটো তোমার কেটে গেল। এবার চলে আসো তামাতে, সিইউ। তামা কি করে বলো তো, তামারও যখন অক্সিডেশন হয় তখন কি হয়, এটা অক্সিজেনের সাথে মানে অক্সিজেনের সাথে অভিক্রিয়া করে, অভিক্রিয়া করে কিসের নির্মাণ করে, কপার অক্সাইডের নির্মাণ করে, ঠিক আছে? সিইউও কপার অক্সাইডের নির্মাণ করে। এবার এই কপার অক্সাইড দেখতে কিন্তু কালো রঙের হয়, ঠিক আছে? কিন্তু এই কপার অক্সাইড কি বলতো, ধরো দিন বাই দিন আরো থাকতে বেশি অক্সিকৃত হয়ে থাকলো, অক্সিকৃত হতে 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 এটা কপার কার্বনেটের নির্মাণ করে, ঠিক আছে, CO3 কপার কার্বনেটের নির্মাণ করে দিল। এই কপার কার্বনেটটাই তোমার দেখতে সবুজ রঙের হয়। তোমরা দেখবা যে বাড়িতে যেরকম আমরা যখন বাড়িতে পুজো করি, তামার যে ঘটিটা হয় সেই ঘটিটা দেখবে অনেকদিন থাকার পর কি হয়, সবুজ রঙের একটা পরত তারপর চলে যায়। বা তুমি বিভিন্ন মূর্তি দেখবা, সেই মূর্তিগুলো কি অনেকদিন থাকার পর কি মানে হয়ে যায়, কি বলে, সবুজ হয়ে যায়। এই যে সবুজ পরতটা তৈরি হচ্ছে, এই সবুজ পরতটাকে কি বলা হয় জানো, এটাকে বলা হয় পেটিনা বলা হয়, পেটিনা,
ঠিক আছে, এই কিছু কিছু ফ্যাক্ট তোমরা মনে রাখবো। সঠিক অ্যান্সার তোমার কি হয়ে যাবে, কালো এবং সবুজ তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে পানীয় জল জীবাণুমুক্ত করার জন্য ব্লিচিং পাউডার কেন ব্যবহার করা হয়? দেখো, যখন আমি তোমাদেরকে গ্রুপ ডি পড়াচ্ছিলাম, মানে গ্রুপ ডির কোশ্চেনগুলো করাচ্ছিলাম, তখন আমি বলেছিলাম যদি ব্লিচিং পাউডার তোমাকে প্রশ্নে দেয়, সবার প্রথমে তুমি অ্যান্সারে ক্লোরিন খুঁজবে, যেটা তোমার ক্লোরিন হবে সেটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। বলছি এটি জলের কঠোরতা হ্রাস করে, এটি অম্লীয় মাধ্যম প্রদান করে, এটি ক্লোরিন পেয়ে গেছে মানে আমরা কিছু পড়বোই না, এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো ব্লিচিং পাউডারের না তোমাদের কিছু কিছু জিনিস জিজ্ঞেস করে, দেখো মনে রাখবা ব্লিচিং পাউডার, ব্লিচিং ব্লিচিং পাউডার। ঠিক আছে, দেখো সবার প্রথমে তো তোমাদের প্রশ্ন আছে যে এর রাসায়নিক নাম কি। এটা তোমরা মনে রাখবা ক্যালসিয়াম অক্সিক্লোরাইড বা হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ঠিক আছে, অক্সিক্লোরাইড ক্লোরাইড। অনেক সময় তোমাকে ক্লোরাইড না দিয়ে হাইপোক্লোরাইড দিতে হয়। ঠিক আছে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এটাও তোমার সঠিক অ্যান্সারই হয়ে যাবে। তাহলে কি জানতে পারলাম, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড বা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এর যদি তোমার ফর্মুলা জিজ্ঞেস করে মনে রাখবা CaOCl2, এটা হচ্ছে কি রাসায়নিক সূত্র। আচ্ছা, যদি জিজ্ঞেস করে ব্লিচিং পাউডারের নির্মাণ কিভাবে হয়, তুমি মনে রাখবা যে আমাদের কলিচুন আছে, কলিচুন মানে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হোল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন ক্লোরিনের সাথে অভিক্রিয়া করে তখন কি নির্মাণ করে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড প্লাস জল। কেমন, আর এই ক্যালসিয়াম হাইপোক্লোরাইড মানে ব্লিচিং পাউডার কেমন দেখতে হয়, সাদা রঙের দেখতে হয়। তার মানে আমরা বলতে পারি এটা সাদা অবক্ষেপ তৈরি করে, সাদা অবক্ষেপ তৈরি করে। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। আর যদি আসে যে ব্লিচিং পাউডার মানে কি কি কাজে ব্যবহার করা হয়, তো সেটা তোমরা জানো। প্রথম কি, জলের কীটাণু মারতে ব্যবহার করা হয়, অক্সিকারক রূপে ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর পায়খানা বাথরুম পরিষ্কার করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর যদি বলো যে কি বলবো, তুলোর যে ব্লিচ করার জন্য, তুলোর ব্লিচ করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। তো সঠিক অ্যান্সার তোমার কি হবে, এটি ক্লোরিন নিঃসরণ করে যা জীবাণুকে পেরে ফেলে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিরপেক্ষ করণের ফলে নিচের কোনটি উৎপন্ন হয়। দেখো এই কোশ্চেনটা একটু আগে আমি তোমায় করালাম, তাই না? কোথায় গেল, এই দেখো এই কোশ্চেনটাই আমাকে দিয়েছে যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অভিক্রিয়া করা হয় তাহলে কি তৈরি হয়, কি তৈরি হচ্ছে, NaCl তৈরি হচ্ছে প্লাস জল তৈরি হচ্ছে। মানে সেম কোশ্চেন এখানে তোমাকে অপশনে দিয়েছে ওখানে ভাষাতে দিয়েছে। এবার চলে আসো, এই যে কি বলছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড NaOH প্লাস HCl, এটাতে রিয়াকশন করলে কি তৈরি হচ্ছে, NaCl প্লাস H2O, তাই না? তো দেখো সোডিয়াম ক্লোরাইড এবং জল তৈরি হচ্ছে, এটা কি, এটা একটা নিউট্রিলাইজেশন অভিক্রিয়া। ঠিক আছে, এটা কিসের মধ্যে হয়, অ্যাসিড এবং ক্ষারের মধ্যে এই রিয়াকশনটা হয়, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে সালভে প্রক্রিয়ায় কোন যৌগ থেকে ওয়াশিং সোডা মানে Na2CO3.10H2O পাওয়া যায়, তাই তো? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। মানে বলছে কি যে এটার যে প্রক্রিয়া আছে কি কি কাঁচামালের মধ্যে ব্যবহৃত হয়। তো তোমরা সবার প্রথম সোডিয়াম ক্লোরাইড মনে হয়, যদি তোমাকে নেক্সট পরীক্ষাতে সোডিয়াম ক্লোরাইড না দিয়ে তোমাকে আর কি কি দিতে পারে, একটা মনে রাখবা ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, এটাকে চুনা পাথরও বলা হয়। প্লাস তোমরা মনে রাখবা অ্যামোনিয়া NH3। ঠিক আছে, এই তিনটা জিনিস কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়, মানে এই সালভে প্রক্রিয়ায় এই তিনটা জিনিসকে ব্যবহার করা হয়। কেমন, সোডিয়াম হাইড্রোক্সাইড কি হয় তৈরি হয়, বললাম ক্লোরো ক্ষার প্রক্রিয়া দিয়ে তৈরি হয়, ক্লোরো ক্ষার প্রক্রিয়া দিয়ে তৈরি হয়, তাই না? সোডিয়াম বাইকার্বনেট কি, এটাকে তোমার বেকিং সোডা বলা হয়, তাই না? বেকিং সোডা। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। কেমন, আর যদি মনে রাখো এই যে ওয়াশিং সোডা, এটা যদি রাসায়নিক নাম জিজ্ঞেস করে কি বলবো বলো তো, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। এটা তো সোডিয়াম কার্বনেট আছে, 10H2 আছে, 10 আছে তাই ডেকা, আর H2 আছে তাই মানে হাইড্রেটেড আছে। তাহলে এটা রাসায়নিক নাম কি হয়ে যাবে, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। এটা সালভে প্রক্রিয়া দ্বারা তৈরি হয়। এই সালভে প্রক্রিয়া দ্বারা সোডিয়াম মানে ওয়াশিং সোডা তৈরি করার জন্য সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যামোনিয়ার নির্মাণ হয়। সালভে প্রক্রিয়াকে তোমরা মনে রাখবা, সালভে প্রক্রিয়াকে অ্যামোনিয়া সোডা প্রক্রিয়াও বলা হয়। ঠিক আছে, অ্যামোনিয়া সোডা। ঠিক আছে, অ্যামোনিয়া সোডা প্রক্রিয়া নামেও জানা যায়। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল।
বলছে কার্বনের কোন বৈশিষ্ট্যের কারণে এটি লম্বা শৃঙ্খল এবং বলয় তৈরি করতে পারে? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে এটা অন্যান্য উপাদানের সাথে, সরি এটা না, এটা হচ্ছে একক বন্ধনের গঠনের প্রবণতা, ঠিক আছে? এই কারণে এইটাকে তোমার না ক্যাটিনেশন বলা হয়, ঠিক আছে? ক্যাটেনেশন ক্যাটেনেশন বলা হয়, ঠিক আছে? একক বন্ধন গঠনের প্রবণতা। আর একক বন্ধন গঠনের প্রবণতা যেমন ধরো তুমি অক্সিজেনের সাথে ধরে নাও, ঠিক আছে? তারপর তুমি ধরে নাও আর কার সাথে বলবো, অক্সিজেন ধরে নাও, আর হচ্ছে নাইট্রোজেন একটা ধরে নাও, ঠিক আছে? নাইট্রোজেন, তারপর সরি অক্সিজেন গ্যাস হয়ে যাচ্ছে এগুলো, অক্সিজেন, তারপর কি নাইট্রোজেন, তারপর তোমার হচ্ছে হ্যালোজেনের সাথে, ঠিক আছে? হ্যালোজেনের সাথে তোমার এদের সাথে কি স্থায়ী মানে একদম স্থায়ী আবন্ধ তৈরি করে নেয়। যদি কার্বনের জিজ্ঞেস করে, কার্বন কই, এই যে কার্বন, কার্বন মনে করবা এক কোভালেন্ট বন্ড তৈরি করে, ঠিক আছে? কোভ্যালেন্ট, CALENT, কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, ডি তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে রোধের ধারাবাহিক সংমিশ্রণে প্রতিটি রোধের মধ্যে ভোল্টেজ কিভাবে বিতরণ করা হয়? দেখো ওহমের একটা নিয়ম আছে, কি বলেছে ওহম বলেছে ভি সমানুপাতি আই, তাই না? যদি সমস্ত ভৌতিক স্থিতি মানে নিয়ত থাকে তাহলে কোনো চালক তারের মধ্যে প্রবাহিত হওয়া বিদ্যুৎ ধারা ভোল্টেজের সমানুপাতি হয়। এবার ভোল্টেজকে যদি আমি মানে সমানুপাতি চিহ্ন সরানোর জন্য একটা কনস্ট্যান্ট মান নিতে হবে আর ইন্টু কি আই, তাই না? এবার দেখো বলছে কি প্রতিটি রোধের মধ্যে ভোল্টেজ কিভাবে বিতরণ করা হয়। প্রথমে তো এটা শ্রেণীক্রম আছে, শ্রেণীক্রমে কি হয়, ধারার মানে এক সমান থাকে, মানে ধারা আমি ফিক্স করে নিলাম এক, তাই না? ধরো ভি আমার দিয়েছে হচ্ছে 5, ঠিক আছে? তাহলে আর কি হয়ে যাবে এখানে, ইন্টু 5 হয়ে যাবে। ধরো ভি আমাকে দিয়েছে, যদি এটা কনস্ট্যান্ট হয় তার মানে কি যদি এটা বাড়ে তো এটাও বাড়বে, যদি এটা কমে তাহলে এটাও কমে। ধরো এটা যদি 4 করে দিই আমি, ভোল্টেজ ধরো আমি 4 করে দিলাম, ইলেকট্রিক কারেন্ট তো এক আছে, তাই না? কিন্তু তাহলে যদি যেহেতু ভোল্টেজকে আমি কমিয়ে 5 থেকে 4 করে দিলাম, তাহলে এখানে তোমার রোধ কি হবে, আর কি হবে, এটাও কমে দেখো 4 হয়ে যাচ্ছে। তার মানে কি প্রতিরোধের সাথে সরাসরি সমানুপাত থাকছে, তাই না? তো এটা তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলে তো? তো কি বললাম, তো ওহম কি বলে গেছিল, ওহম বলে গেছিল যে কোনো যদি ভৌতিক স্থিতি যদি সমান থাকে তাহলে কোনো চালকের মধ্যে প্রবাহিত হওয়া বিদ্যুৎ ধারা প্রবাহিত হওয়া ভোল্টেজের সমানুপাতি হবে। এবার এই সমানুপাতি চিহ্ন সরানোর জন্য আমি একটা কনস্ট্যান্ট মান নিলাম আর ভি সমান সমান আই আর। এবার কি বলেছে যে শ্রেণীক্রম যেহেতু আছে, শ্রেণীক্রমে কি হয়, আই কি বলে জানো, শ্রেণীক্রমে তোমার এই ইলেকট্রিক কারেন্ট যে আছে সেটা সমান হয়ে যায়। এটাকে যদি আমি সমান ধরে নিই মানে এক আমি ফিক্স করে নিলাম, দেখো এবার যদি আমি ভোল্টেজকে আমি 5 রাখি তার মানে প্রতিরোধ আমার কত হবে, 5 হয়ে যাবে। যদি আমি ভোল্টেজকে কনস্ট্যান্ট 1 রাখি, এবার আমি ভোল্টেজকে কমিয়ে 4 করে দিলাম, তাহলে আমার প্রতিরোধও কি হচ্ছে, 4 হয়ে যাচ্ছে। তার মানে কি এটা বাড়লে এটা বাড়ছে, এটা কমলে এটা কমছে, বাড়লে বাড়বে কমলে কমবে, তার মানে কি এটা সমানুপাত সম্পর্কে আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একটি গৃহস্থালী সার্কিটে বৈদ্যুতিক ফিউজের প্রাথমিক উদ্দেশ্য কি? ওভারলোডিং আর শর্ট সার্কিটকে প্রতিরোধ করা, এটাই তো তার কাজ, না? দেখো ফিউজ কি হয়, ফিউজ হচ্ছে এমন একটা পাতলা তার যেটা আমাদের বাড়ির সার্কিটে লাগানো থাকে, ঠিক আছে? আর এটার মানে ফিউজের যে পাতলা তারটা, তার গলনাঙ্ক কি হয়, গলনাঙ্ক খুবই কম হয়, ঠিক আছে? ফিউজকে তোমরা মনে রাখা আমাদের বাড়িতে শ্রেণীক্রমে লাগানো হয়, ঠিক আছে? ফিউজ কি ক্রমে লাগানো হয়, শ্রেণীক্রমে লাগানো হয়। দেখো ওভারলোডিং কি হয়, যখন ধরো আমাদের বাড়িতে লাইন আসছে কিনা, এবার ওই লাইনে একটা তো মানে মানে ফিক্স লিমিট করা আছে না যে আমার বাড়িতে 5 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ ধারা আসবে। এবার ওই হিসাবে আমার এখানে ফিউজ লাগানো আছে। এবার অনেক সময় ধরো 5 অ্যাম্পিয়ার যেহেতু লিমিট আছে, এটা বেশি হয়ে গেল, ধরো 10 অ্যাম্পিয়ার চলে এলো। এবার 10 অ্যাম্পিয়ার যদি চলে আসে আর আমার যে মানে এতটা তো আমার লোড নিতেই পারবে না, না? তো সেই জন্য কি হয়, এইখানে যে ফিউজটা লাগানো থাকছে এর মধ্যে একটা পাতলা তার লাগানো থাকে না? এই তারটা যখন এর মধ্যে বেশি বিদ্যুৎ ধারা চলে আসে তখন কি হয়, গরম হয়ে যায়। গরম হয়ে কি হয়, যেহেতু এর গলনাঙ্ক কম, তারটা মাঝখান থেকে কেটে যায়। তার মাঝখান থেকে কেটে যাওয়ার ফলে কি হয়, মানে গলে যায়, বিদ্যুৎ ধারা প্রবাহিত করতে পারে না, যার কারণে কি আমরা সুরক্ষিত থাকি, ঠিক আছে? তো ফিউজ তারের আরেকটা উদ্দেশ্য কি হবে, আমাদেরকে সুরক্ষা প্রদান করো, ফিউজ তারের একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে মানুষের ক্ষেত্রে শিশুর লিঙ্গ নিম্নলিখিত কোনটি দ্বারা নির্ধারিত হয়? নিষিক্ত ডিম্ব যে তাপমাত্রায় রাখা হয় এটা হয় না, এটা কিছু সরীসৃপের কারণে কাছে হয়, ঠিক আছে? সরীসৃপ, সরীসৃপ মানে তুমি ধরে নাও, ধরো কেঁচো ধরে নাও, ঠিক আছে? কেঁচো, তারপর ধরে নাও কুমির, এরা হচ্ছে
মানে তাপমাত্রার অনুসারে বাচ্চার জন্ম দেয়। যেমন কেঁচো কি করে বলো তো, তখন যদি ধরো যখন এদের কেঁচের মানে ডিমে ধরো যে বাচ্চাটা আছে, সেই বাচ্চাটা ধরো তোমার কি বলবো, যখন তাপমাত্রা বেশি হয়ে গেল, টেম্পারেচার যখন বেশি হয়ে যায়, তখন কেঁচো কি মেয়ের জন্ম দেয়, ঠিক আছে। কিন্তু যখন টেম্পারেচার কম হয়ে যায়, কম টেম্পারেচারে কেঁচো কি করে, ছেলের জন্ম দেয়। সেম এটা কুমিরের ক্ষেত্রেও সেম জিনিস হয়। বলছে মানুষের ক্ষেত্রে শিশু লিঙ্গাণু নিম্ন কোন দ্বারা, পরিবেশগত সংকেত, এটা তো কোনো কথাই হলো না। আর ভ্রূণের ভাগ্য, এটাও কোনো কথা হলো না। জেনেটিক কম্পোজিশন এটা দিয়ে হয়। জেনেটিক কম্পোজিশন কেমন, মানে কি, ছেলেদের মধ্যে কি থাকে এক্স ওয়াই, আর মেয়েদের মধ্যে কি থাকে এক্স এক্স। যে ভ্রূণের যে নির্মাণ হবে এই জেনেটিক কারণে না হবে, এগুলো কি বলে, ক্রোমোজোমই না বলা হয়। যখন এক্স, ছেলেদের এক্স আর মেয়েদের এক্স যখন মিলবে তখন কি হবে, গার্ল হবে। যখন ছেলেদের ওয়াই আর মেয়েদের এক্স যখন জুড়বে তখন কি হবে, বয় হবে, তাই না? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে হাইড্রা কোন কোন প্রজনন কোষের জন্য ব্যবহৃত হয়। হাইড্রা কোন কোন প্রজনন কোষের জন্য ব্যবহৃত, দেখো এইটা তোমাকে এখনই আমি তোমাকে বললাম, তাই না? কোথায় গেল, এই দেখো, এইটা না, এইটা দেখো। হাইড্রার ক্ষেত্রে আমি কি বলছিলাম, হাইড্রা বাডিংও করে প্লাস ফ্র্যাগমেন্টেশনও করে, দুটোই করে। এবার চলো, ওখানে প্রশ্ন কি জিজ্ঞেস করেছিল যে হাইড্রা কি কি করে, তাই না? কোথায় গেল, বলছে হাইড্রা কোন কোন প্রজনন করে। দেখো, হাইড্রা বিভাজন বিখণ্ডন করে, করে না। হাইড্রা যৌন প্রজনন করে, করে না। হাইড্রা প্রজননের জন্য প্রজনন ক্লোজ ব্যবহার করে প্লাস অঙ্কুরোদ্গম ব্যবহার করে। অঙ্কুরোদ্গম মানে কি, বাডিং এর কথা বলছে, ঠিক আছে, বাডিং। এটা তো কুড়ির মতোই তৈরি হওয়া না। আর তারপর দেখো, হাইড্রা স্পোর গঠনের মাধ্যমে প্রজনন জন্য প্রজনন কোষ ব্যবহার করে না, এটাও করে না। তার মানে সঠিক অ্যান্সার কি তোমার অপশন নাম্বার ডি হয়ে গেল তোমার, মানে সি হয়ে গেল তোমার সঠিক অ্যান্সার। দেখছো কোশ্চেন কিন্তু যেটা বলছি সেটা একটু তো ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন, একটু ভাষাটাকে চেঞ্জ করে দিচ্ছে, মনে হচ্ছে যে কেমন ধরনের প্রশ্ন করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই না। যেটা আমি তোমাকে পিছনে বলেছি দেখো, সেম কোশ্চেন এসছে তোমার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। তো সঠিক অ্যান্সার এখানে কি, তো সি হয়ে গেল, তাই না? চলো, বলছে একটি তীব্র অম্লীয় দ্রবণের পিএইচ মান কত হয়। দেখো পিএইচ মান কত হয়, শূন্য থেকে শুরু হয় তোমার, শূন্য থেকে একদম 14 অব্দি, তাই তো? 0 থেকে 14 অব্দি, মাঝখানে থাকে 7, যেটাকে আমরা কি বলি, নিউট্রাল বলি। এখানে আছে 6, 5, এটা 4, 3, 2, 1, এটা চলে এলো 8, 9, 10, 11, 12, 13, 14, সরি 14 এখানে আছেই, তাই না? 13, 14। দেখো এই 7-এর এইদিকে যেটা আছে, এই সাইডটা টোটাল হচ্ছে তোমার অ্যাসিড, ঠিক আছে। 7-এর এইদিকে যেটা আছে সেটা হয়ে গেল তোমার বেস। এবার অ্যাসিডের মধ্যেও তোমার কিছু ভাগ আছে, ঠিক আছে। 0 থেকে 3, এই 0 থেকে 3, ঠিক আছে, এটা হচ্ছে তোমার হাইলি অ্যাসিডিক, ঠিক আছে, হাইলি অ্যাসিডিক। এটা যদি তোমার রং জিজ্ঞেস করে, হাইলি অ্যাসিডিক 0 থেকে 3 মানে কি বলবো, তীব্র অম্লীয় যেটা, সেটার রং কি হয় তোমরা রাখবে, এটা হচ্ছে লাল এবং গাঢ় লাল হয়, ঠিক আছে। তারপরে যে 4 থেকে 6, এটা হচ্ছে কি দুর্বল অম্ল, মানে দুর্বল অ্যাসিড। এটার তোমার রং কিরকম হয়ে বলতো, কমলা রং হয়ে যাবে, কমলা হয়ে যাবে প্লাস আর একটা কি হয়ে যায়, হলুদ, ঠিক আছে, কমলা আর হলুদ রঙ হয়ে যায়। নিউট্রাল যেটা আছে, নিউট্রাল কি হয়, জল। এটার যদি তোমার পিএইচ স্কেলের কালার কেমন থাকে বলো তো, সবুজ কালার থাকে, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা। তারপরে দেখো, এটা চলে এলো তোমার এবার অ্যাসিডে, সরি বেসে। বেসের মধ্যে হচ্ছে 8 থেকে 10, ঠিক আছে, 8 থেকে 10, এটাকে কি বলে, এটাকে বলে দুর্বল অ্যাসিড, মানে এটাকে কি বলবো, উইক বেস, ঠিক আছে, উইক বেস এটাকে বলে, উইক বেস। ছাড়ো, এটা কি হয়, এটার রং তোমার হয় হালকা নীল হয়, ঠিক আছে, হালকা নীল। আর হচ্ছে হালকা কিরকম বলবো, মানে সবুজ নীল, সবুজ, সবুজ নীল, ঠিক আছে। আর যে এই 11 থেকে 14, এটা হচ্ছে কি স্ট্রং বেস, ঠিক আছে। এই স্ট্রং বেসের কালার কেমন করে, এটা হচ্ছে গাঢ় নীল হয়, গাঢ় নীল প্লাস তোমার বেগুনি, বেগুনি, ঠিক আছে। তো এই কিছু কিছু পয়েন্ট মনে রাখবা। কি বললাম, এ তাহলে সঠিক আনসার কি হবে, একটি তীব্র অম্লীয় দ্রবণের পিএইচ পরিসীমা 0 থেকে 3, ঠিক আছে। পিএইচ স্কেলে কি বললাম, 0 থেকে 14 পর্যন্ত মাপ হয়, যার মধ্যে 7 তোমার কি, এটা হচ্ছে নিউট্রাল। এটাকে আমরা এখানে কি থাকে, জল। এর এই সাইডে হচ্ছে বেস মানে ক্ষার, এই সাইডে হচ্ছে তোমার অ্যাসিড। 0 থেকে 3 হচ্ছে তোমার হাইলি অ্যাসিডিক, ঠিক আছে। এটা কি হয়, এর রং তোমার যদি জিজ্ঞাসা করে লাল রং হয়। আর 4 থেকে 6 হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড, মানে উইক অ্যাসিড, ঠিক আছে। এটার কালার কেমন হয়, তোমার কমলা আর হলুদ কালারের হয়। নিউট্রাল তো তোমাকে বললাম সবুজ রঙের হয়।
ঠিক আছে? তারপর যদি তোমাকে জিজ্ঞেস করে যে বেসের ব্যাপারে ৮ থেকে ১০ এটা হচ্ছে তোমার কি উইক বেস মানে দুর্বল বেস। এর রং কেমন হয়? হালকা নীল বা সবুজ নীল। আর যদি তোমাকে জিজ্ঞেস করে বেস মানে হাইলি মানে বেস যেটা মানে মানে কি বলবো তীব্র বেস সেটা কত ১১ থেকে ১৪ হয়। এটার রং কি হয়? গাঢ় নীল হয় বা বেগুনি রং হয়। কেমন? তো এই কিছু, কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যদি কোনো শিশু পিতার কাছ থেকে একটি ওয়াই ক্রোমোজোমের উত্তরাধিকারী পায় তাহলে সন্তান কি হতে পারে? এখনই বললাম পুরুষ, তাই না? জাস্ট বললাম তোমাকে দেখো এই যে যদি ছেলেদের কাছে কি থাকে এক্স ওয়াই, মেয়েদের কাছে থাকে এক্স এক্স। ছেলেদের যদি এক্স মানে মেয়েদের যদি এক্স মিলে তাহলে কি হয়? বেবি গার্লের নির্মাণ হবে। ছেলেদের ওয়াই আর মেয়েদের যদি এক্স হয় তাহলে কি ছেলের নির্মাণ হবে, বেবি বয়ের নির্মাণ হবে। সেম প্রশ্ন তোমাকে এটাই দিয়েছে এখানে যে যদি ওয়াই পাই তাহলে কি নির্মাণ হবে? পুরুষ তৈরি হবে। মহিলা কখন হবে? যখন এক্স এক্স তৈরি হবে, মানে ছেলেদেরও এক্স হবে আর মেয়েদেরও মেয়ের তো এক্স থাকেই। এই দুটো যখন ফার্টিলাইজ হবে তখন মহিলা তৈরি হবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিম্নলিখিত কোন এটা ভাইরাস আছে, ঠিক আছে? কোনটি ভাইরাস সংক্রমণ যৌন যোগাযোগের মাধ্যমে ছড়াতে পারে? দেখো সিফিলিস, যক্ষ্মা, গনোরিয়া এই তিনটাই ব্যাকটেরিয়া জাতীয় রোগ। ঠিক আছে? ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া জাতীয় রোগ। ঠিক আছে? এইচআইভি এইডস এটা হচ্ছে তোমার ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এইচআইভি এইডস কিভাবে ছড়ায় জানো? এটা হচ্ছে তুমি যদি মানে অসুরক্ষিত যৌন মিলন করো বা ধরো তুমি মুখের দ্বারা যদি মৈথুন করো, মানে বুঝতেই পারছো আর কি, সেই কারণে তোমার এইচআইভি এইডস ছড়াতে পারে। প্লাস ধরো তুমি মানে এমন ডাক্তারের কাছে গেলা যেখানে তোমাকে ধরো মানে কি বলবো এমন একজনের এইচআইভি আছে, সেই এইচআইভির মানে সূচ তোমাকে দিয়ে দিল। বা তুমি দাড়ি কাটতে গেলা, ধরো এমন একজনের দাড়ি কেটে দিয়েছে যার এইচআইভি আছে, সে ধরো সেম প্লেট তোমার উপরেও কেটে দিল, সেখানে তোমার এইচআইভি হয়ে যেতে পারে। তৃতীয় ধরো কোনো মহিলার মধ্যে এইচআইভি এডস আছে, ঠিক আছে? তার মানে কি তার যে বাচ্চা হবে, তার বাচ্চাটা যদি পেটে থাকে তারও মধ্যে এইচআইভি এডস এর সংক্রমণ দেখা দিতে পারে। বা ধরো সেই সময় যদি দেখা নাও দিতে পারে, ধরো বাচ্চাটা জন্মগ্রহণ করার পর তো দুধ পান তো করবে, সেই সময়ও তোমার বাচ্চাটার মধ্যে এইচআইভি দেখা দিতে পারে। ঠিক আছে? এইচআইভির ফুল ফর্ম তোমাকে অনেক সময় জিজ্ঞেস করে। ঠিক আছে? তোমরা মনে রাখবা হিউম্যান হিউম্যান আমি ইংলিশে বাংলাতেই লিখছি, ঠিক আছে? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ডিফিসিয়েন্সি সিএনসি ভাইরাস। ঠিক আছে? ভাইরাস মনে রাখবা। এইচআইভি কি হলো? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। সিফিলিস, যক্ষ্মা, গনোরিয়া এই তিনটাও যৌন ঘটিত মানে কি বলবো যৌন যোগাযোগের মাধ্যমে ছড়াতে পারে। কিন্তু এই তিনটা কি ব্যাকটেরিয়া জাতীয় রোগ। ঠিক আছে? এইচআইভি হচ্ছে কি এই ভাইরাস জাতীয় রোগ। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে বৈদ্যুতিক মোটরে কারেন্ট বহনকারী পরিবাহীর উপর বলের দিক নির্ধারণের জন্য নিম্নলিখিত কোন নিয়মটি ব্যবহার করা হয়? দেখো বৈদ্যুতিক মোটর বলেছে, মোটরে আছে, বামে আছে। সঠিক অ্যান্সার কি হবে? মানে ফ্লেমিং এর বাম হাতের নিয়ম। কি করে মনে রাখবা? বামেতেও আছে আর মোটরেও আছে। তো এই জন্য মোটর হচ্ছে তোমার বাম হাতের নিয়ম। ডান হাতের নিয়মে কি হয়? তোমার জেনারেটর। ঠিক আছে? জেনারেটর। কেমন? দেখো এক সেকেন্ড। দেখো এই হচ্ছে তোমার ফ্লেমিং এর বাম হাতের নিয়ম। ফ্লেমিং এর বাম হাতের নিয়ম কি বলে? যদি তুমি হাতের তিনটা আঙুল, এটা হচ্ছে কি বলবো বুড়ো আঙুল, এটাকে বলে তর্জনী, এটাকে বলে মধ্যমা, এই তিনটা যদি একে অপরের সাথে সমকোণে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে বুড়ো আঙুল কি করবে? তোমার যে পরিবাহীর যে বল আছে তার মানে কি বলবো সেই বলের দিককে নির্দেশ করবে। ঠিক আছে? পরিবাহীর গতির দিককে নির্দেশ করবে। তর্জনী তোমার কি চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করবে। আর এই মধ্যমা এটা তোমার তড়িৎ প্রবাহকে নির্দেশ করবে। ঠিক আছে? এটা হচ্ছে কি বাম হাতের নিয়ম। ডান হাতের নিয়মে কি বলে? দেখো ডান হাতের নিয়মও সেম। কি বলছে? যদি ডান হাতের তিনটে আঙুলকে একে অপরের সমকোণে রাখা হয়, দেখো এটাও 90 ডিগ্রি, এটার সাথে এটাও 90 ডিগ্রি। সেম উপরেরটাও যেটা ছিল বাম হাতের নিয়ম, এটাকেও তোমার ধরো মানে দেখে লাগছে এরকম, কিন্তু তুমি এইভাবে যদি রাখো না, প্রত্যেকটা কোণ একে অপরের 90 ডিগ্রি তৈরি হবে। ঠিক আছে? তো ডান হাতের নিয়মে কি বলছে? যদি তিনটে আঙুলকে একে অপরের সমকোণে রাখা হয়, সেক্ষেত্রে বুড়ো আঙুল যে আছে সে পরিবাহীর গতির দিককে নির্দেশ করবে, যেটা তর্জনী আছে সেটা চুম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করবে, কিন্তু যেটা মধ্যমা সেটা কি করবে? এ হচ্ছে ইএমএফ কে দেখাবে। ইএমএফ, যাকে বাংলাতে তোমার পরিবাহীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে। ঠিক আছে? ইএমএফ কে দেখায়। যদি বলে মানে বাম হাত আর ডান হাতের মধ্যে পার্থক্য কি? দেখো বাম হাতে শুধু তড়িৎ প্রবাহকে দেখাচ্ছে,
কিন্তু তোমার ডান হাতে কি দেখাচ্ছে, ডান হাতে তোমার ইএমএফ কে দেখাচ্ছে, ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে, এটাই মানে এইটাতে কি দাদা তোমাকে বেশি ধাক্কা দিতে হবে, ডান হাতেটাতে বেশি ধাক্কা দিতে হবে, মোটিভ ফোর্স বলছো না, বেশি ধাক্কা দিবে, আর ওইটাতে কি দিবে, কম ধাক্কা দিবে, এটা বোঝার জন্য মাথায় রাখবা, ঠিক আছে। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে তোমার ইএমএফ। আরেকটা তোমাদের যেটা আছে, এটা হচ্ছে তোমার বুড়ো আঙুলের নিয়ম, ঠিক আছে। বলছে যদি কোনো পরিনালিকাকে এইভাবে ধরা হয়, ঠিক আছে, ধরা হলে এই যে বুড়ো আঙুল সেটা তোমার কি বিদ্যুৎ মানে তড়িৎ প্রবাহকে দেখাবে, তড়িৎ প্রবাহের দিককে দেখাবে, আর যে আঙুলগুলো মুড়ে আছে এই আঙুলগুলো তোমার চুম্বক ক্ষেত্রকে দেখাবে। এটাকেই তোমার ডান হাতের বুড়ো আঙুলের নিয়ম বলে। অ্যাম্পিয়ারের সূত্র তো একটু আগে তোমাকে বললাম, ওই পরিনালিকার মধ্যে দিয়ে কারেন্ট পাস হওয়া, মানে তার ফলে কি বৈদ্যুতিক ক্ষেত্রে নির্মাণ হওয়া, আর ভিতরে বৈদ্যুতিক ক্ষেত্রে মানে কেমন থাকে, সমান থাকে আর সমান্তরাল থাকে, ঠিক আছে। তো এই মানে পয়েন্টগুলো তোমরা মনে রেখো, কেমন। বলছে একটি সমান্তরাল সার্কিটে প্রতিটি রোধক জুড়ে ভোল্টেজ ব্যাটারির সাথে সরবরাহিত মোট ভোল্টেজের সাথে কিভাবে তুলনা করা হয়। সমান্তরাল সার্কিট বলেছে, ভোল্টেজের কথা বলেছে, সমান্তরাল সার্কিটে ভোল্টেজ কি হয়, এক সমান থাকে, তাই না, এক সমান থাকে, আর বিদ্যুৎ ধারা কি হয়, আলাদা আলাদা হয়ে যায়। দেখো এটি শূন্য হয় না, প্রতিটি রোধের জন্য এটি একই থাকে, হ্যাঁ। ভোল্টেজ কি এক সমান থাকে, আর বিদ্যুৎ ধারা কি হয় মানে আয়ের মান কি হয়, এটা আলাদা আলাদা হয়, তাই না। সমান্তরাল যদি থাকে এর ফর্মুলা কি হয়, 1/r টোটাল সমান সমান 1/, প্রথম আর 1/, দ্বিতীয় আর 1/, তৃতীয় আর, আর আর এর মান কি, এখানে আর হচ্ছে প্রতিরোধ, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কারেন্ট আই, পাওয়ার পি এবং ভোল্টেজ ভি এর মধ্যে সম্পর্ক কি। পি সমান সমান আমরা কি জানি, ভি আই, তাই না। এবার তো এটা কোন অপশন আছে, আই সমান প্রত্যেকটা আই বার করতে বলছে, মানে আই যদি আমাকে বার করতে হয় তাহলে পি আসবে, আর ডিভাইডেড হয়ে যাবে কি ভি। এটা তাও কোথায় আছে, ভি ভি স্কোয়ার নাই, ভি ভাগ পি না, পি ভাগ ভি, হ্যাঁ পি ভাগ ভি, এটা তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এটা কি হচ্ছে, শক্তির তোমার ফর্মুলায়, শক্তির তোমার কি কি ফর্মুলায় দেখো, একটা হচ্ছে তোমার ভি, ভি আই, দ্বিতীয় তোমার হচ্ছে আই স্কোয়ার আর, ঠিক আছে, 3 নম্বর ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এই 3টা ফর্মুলা তোমার আছে, কেমন। তো এইগুলো তোমরা মনে রেখো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি পিএইচ স্কেলে গাঢ় নীল রং কি প্রতিনিধিত্ব করে। তোমাকে এখনই বললাম, তাই না, কোথায় গেল, দেখো পিএইচ স্কেলে গাঢ় নীল রং, এখানে বলেছিলাম গাঢ় নীল আর বেগুনি কিসে হয়, যখন এটা প্রচন্ড মানে বেস হয়, মানে সলিড স্ট্রং বেস হয়, তাই না। দেখো এই যে বলছে পিএইচ স্কেলে গাঢ় নীল কখন হয়, যখন তীব্র ক্ষারীয় দ্রবণ হয়, তাই না। তীব্র অ্যাসিডিক যখন হয় তখন কি হয়, লাল। যখন দুর্বল ক্ষারীয় দ্রবণ কি হতো, হালকা নীল, হালকা নীল, বা তোমরা বলতে পারো নীল সবুজ, কেমন, নীল সবুজ। নিরপেক্ষ দ্রবণ মানে কি, এটা পিএইচ ভ্যালু 7-এর কথা বলছে, নিউট্রিলাই, এর রং কেমন হয়, সবুজ, ঠিক আছে। তো এগুলো জিনিস তোমরা মনে রেখো। সঠিক অ্যান্সার কি, অপশন নম্বর বি তোমার কারেক্ট অ্যান্সার, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিচের কোনটি একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র। প্রাকৃতিক মানে কি, যেটা ভগবান তৈরি করেছে, আর কৃত্রিম মানে কি, যেটা আমরা তৈরি করেছি। অ্যাকোরিয়াম কি আমরা তৈরি করেছি, বন কি আমরা তৈরি করেছি, বলো, বন আমরা তৈরি করিনি। বাগান আমরা তৈরি করেছি, ফসলের ক্ষেত আমরা তৈরি করেছি, বন আমরা তৈরি করি, তার মানে কি বন হচ্ছে তোমার প্রাকৃতিক বাস্তুতন্ত্র, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যখন বৈদ্যুতিক সার্কিটের সাথে সংযুক্ত চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয় তখন এটি ইএমএফ প্ররোচিত করে। এটি সূত্রটি এই কোন সূত্রটি এটি ব্যাখ্যা করে। ইএমএফ এর কথা তোমার ফ্যারাডে বলে গেছিল, ঠিক আছে। ফ্যারাডে এই জন্য দুটো নিয়ম দিয়েছিল। প্রথম নিয়মে কি বলেছিল, যে যদি মানে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয় সেখানে ইএমএফ নির্মাণ হবে, আর দ্বিতীয় বলে গেছিল যে যদি ইএমএফ নির্মাণ হয়, ঠিক আছে, সেই ইএমএফ এর যে মান হবে সেটা বৈদ্যুৎ চুম্বকীয় ফ্লাক্সের পরিবর্তন দরের সমানুপাতি হবে। মানে কি বলেছিল, দ্বিতীয় নিয়ম বলেছিল কি, যে যে ইএমএফ আছে সেটা সমানুপাতি হবে বিদ্যুৎ মানে বিদ্যুৎ চুম্বকীয় যেটা ফ্লাক্স হয়, মানে φ2 - φ1, ঠিক আছে, বাই ডিটি, এর সমানুপাতি হবে, ঠিক আছে। এবার এটাকে যদি সমানুপাতির চিহ্ন সরানোর জন্য কি করতে হয়, একটা কনস্ট্যান্ট মান নিতে হয়, সেটা আমি নিলাম এন, এন সমান সমান, এটা যদি আমি ওভারঅল নিই তাহলে তো ডি ফাই বাই ডিটি, ঠিক আছে। এটা মানে হচ্ছে এটাই। এই মাইনাস চিহ্ন আমি কেন দিলাম, মাইনাস চিহ্ন এই জন্যই দিলাম যাতে বোঝা যায় যে বিদ্যুৎ বাহক বল মানে ইএমএফ যেটা আছে, ইএমএফ
সেই বলটা সর্বদা চুম্বকীয় ফ্লাক্সের বিরোধ করে, ঠিক আছে। আর এই যে বিরোধ করছে এটাকেই তোমাকে অনেকে বলে দেয় লেঞ্জের নিয়ম, ঠিক আছে। মানে লেঞ্জ কি বলছে, মানে কোনো ধরো পরিনালিকার ভেতরে বিদ্যুৎ বাহক বল মানে ইএমএফ, এক সেকেন্ড, কোনো পরিনালিকার ভিতরে যে ইএমএফ আছে, ঠিক আছে, সেটা সবসময় সেই কারণেরই বিরোধ করে যেটাতে সে নির্মাণ হয়েছে। মানে বাংলাদেশকে আমরাই নির্মাণ করেছি, কিন্তু বাংলাদেশ কি আমাদেরই বিরোধ করছে, তাই না? এটাই হচ্ছে লেঞ্জের নিয়ম, এটাই বলে। কি বলে, যে কোনো পরিনালিকার ভেতর বিদ্যুৎ বাহক বল মানে ইএমএফ মানে সেই কারণেরই নির্মাণ মানে বিরোধ করে যেটাতে সে নির্মাণ হয়েছে। মানে কি, মাইনাস এন ডি ফাই বাই ডিটি। মাইনাস চিহ্ন কেন দেওয়া হচ্ছে সেটা বললাম, যে বিরোধ করছে সেই জন্য, এটা বোঝানোর জন্য জাস্ট মাইনাস চিহ্নটা দেওয়া হয়, ঠিক আছে। চলো, ওহমের নিয়ম কি বলছে দেখো। ওহম কি বলে গেছিল, ওহম আমাদের বলেছিল যদি সমস্ত ভৌতিক রাশির স্থিতি থাকে তাহলে কোনো চালক তারের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া ধারা, বিদ্যুৎ ধারা, মানে সেটা সমানুপাতি হয় ভোল্টেজের, তাই না? তো সমানুপাতি চিহ্ন সরানোর জন্য কি হয়, একটা কনস্ট্যান্ট মান নিতে হয়, এক সেকেন্ড, একটা কনস্ট্যান্ট মান নিতে হয়। তো সেখানে আমি কি নিলাম, আর সমান সমান আই, আইটা চাই লিখে দিলাম, তো ভি সমান সমান কি হলো, আই আর। এটা কে বলে গেছিল, এটা ওহম বলে গেছিল। নিউটনই মহাকর্ষের সূত্র দিয়েছিল, কি বলেছিল, যে যদি দুটো দ্রব্যমান বলা বস্তু যার একটা দ্রব্যমান M1 একটার দ্রব্যমান M2 যদি একে অপরের থেকে আর দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে যে বল লাগবে সেটা দুটো দ্রব্যমানের মাসের গুণফলের সমানুপাতি এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি হয়। কিন্তু যেহেতু সমানুপাতি আছে, এই সমানুপাতি চিহ্ন সরানোর জন্য একটা কনস্ট্যান্ট মান নিচ্ছি। এইটাকে বলা হয় সার্বত্রিক মাধ্যাকর্ষণ নিয়তাঙ্ক, ঠিক আছে। এর মান কত হয়, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে। তো এই কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে সময়ের ব্যবধানে ভোল্টেজ এবং কারেন্ট সহ সার্কিটের শক্তি কি হবে। পি এর মান আমি তোমাকে কি বললাম এখন, ভিআই। দ্বিতীয় কি বললাম, ভি স্কোয়ার বাই আর। 3 নম্বর কি বললাম, আই স্কোয়ার আর। এবার দেখো কোনটা এখানে আছে, ভি বাই আই, এটা হবে না। আই বাই ভি হবে না। আই ইন্টু ভি এটা হবে। দেখছো একই কোশ্চেন দেখো 2-3 বার করে এরা রিপিট করেছে, মানে একই শিফটে একই কোশ্চেন, ভাষা চেঞ্জ করে করে এরা দিয়েছে। দেখছো এই কোশ্চেনটা দেখো আমি কত তোমাকে একটু আগে পড়ালাম, তারপর তোমাকে ওই এক্স ওয়াই যে ক্রোমোজোমের ব্যাপারটা সেটাও পড়ালাম, সেটাও দেখো 2 বার আজকে প্রশ্ন এসেছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে প্লাস্টিক বর্জ্য কমাতে নিচের কোনটি কার্যকরী পদ্ধতি। প্লাস্টিক সামগ্রী পুনর্ব্যবহার এবং পুনর্ব্যবহার, ঠিক আছে। প্লাস্টিক সামগ্রী পুনর্ব্যবহার, ল্যান্ডফিলে প্লাস্টিক বর্জ্য ফেলে দেওয়া। প্লাস্টিক কোনোদিনও পচে না, তো মাটির মধ্যে যদি ফেলেও দিই তাহলে সেটা মানে কার্যকরী হবে না, সেটা মাটির জন্য খারাপ। প্লাস্টিক বর্জ্য প্রবণ, যখন একে নষ্টই করা যায় না, পুড়িয়েও কোনো লাভ নেই, আমাদের এনভায়রনমেন্টেরই নষ্ট হচ্ছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার করা, তো একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এখনো বেরায়নি যে একবার ব্যবহার করলাম তারপরে নষ্ট হয়ে যাবে। তাহলে কি হবে, প্লাস্টিক সামগ্রী পুনর্ব্যবহার, মানে একটাই প্লাস্টিককে আমি একবার ব্যবহার করলাম তারপর আবার ব্যবহার করলাম, এর মানে কি নতুন প্লাস্টিকের নির্মাণ হবে না, সেটা মানে কিছু হলেও তো পরিবেশের জন্য কার্যকরী, তাই না? তো এ নাম্বার তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 1800 ভোল্ট উৎসের সাথে সংযুক্ত হলে 1.75 অ্যাম্পিয়ার কারেন্ট টানতে পারে এমন ডিভাইসের পাওয়ার রেটিং কত। পি সমান সমান ভি আই। এখানে ভি দেওয়া আছে, আই দেওয়া আছে, এই দুটোই আছে। তবে এই পি সমান সমান ভি আই দিয়ে 3খানা প্রশ্ন একই শিফটে তোমাদের এসছে। তো চলো পি বের করে নাও। ভি কত দেওয়া আছে আমার, দেখো 180। আই কত দেওয়া আছে আমার, 1.75, তাই না? তো এই 75 উঠিয়ে নিচে আমি 100 করে দিলাম। তাহলে আমি 25 দিয়ে যদি কাটি, 25×4 100, 25×7 175। এটা যাবে 4×4 16, 4×5 20। এবার দেখো 5×7 35, 5 হাজার থাকলো 3, 4×7 28, 3 31, 315 ওয়াট কোথায় আছে, অপশন নম্বর সি হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল আর কি। বলছে বীজ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিচের কোনটি একটি উপাদান নয়। বায়ুর মাধ্যমে বীজ ছড়াতে পারে, অবশ্যই বীজ ছড়াতে পারে, যেগুলো হালকা বীজ সেগুলো তো উড়ে যেতেই পারে না, তার মানে এটা হবে। সূর্যালোক, কোনো বীজের উপর যদি সূর্যালোক পড়ে, সূর্যের আলো পড়ে, সেই বীজটা কি ছড়িয়ে যাবে, তোমার কি মনে হয়? চলো নেক্সট দেখা যাক। জল, যদি কোনো বীজের উপর জল দিই তো বীজটা একটা জায়গাতে একটা জায়গায় ভেসে চলে যাবে, তার মানে এটাও হবে, এটাও হবে। প্রাণী,
প্রাণী মানে আমি নিজেকে ধরে নিচ্ছি, আমিও তো একটা প্রাণী, তা আমি একটা বীজকে যদি লাত মেরে দিই, সেও একটা জায়গা থেকে একটা জায়গায় ছড়িয়ে যাবে, মানে এটাও হবে। তার মানে কি সূর্যালোক তোমার হবে না, আর স্বাভাবিক না, তুমি একটা বীজের উপর যদি সূর্যের আলো পড়ে, সেই বীজটা কি ছড়াতে পারবে থোড়াই, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোন পদার্থটি অজৈব পচনশীল? সবজির খোসা, কাগজ, কাঠ, এই তিনটাই পচে যাবে, একমাত্র প্লাস্টিক আছে যেটা তোমার পচবে না, তাই না? তো এটাই তোমার সঠিক অ্যান্সার। এই প্রশ্নটা গ্রুপ ডিতে না করেও 4 থেকে 5 বার রিপিট হয়েছে প্রত্যেক দিন, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোন বিক্রিয়াটি মিথেনের দহনকে প্রতিনিধিত্ব করে? দেখো যখন মিথেন দহন হয় কিনা, তখন কার্বন ডাই অক্সাইড আর জলের নির্মাণ হয়, ঠিক আছে? এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, তোমরা মনে রাখো। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড প্লাস জলের নির্মাণ হয়, ঠিক আছে? মিথেন তোমরা মনে রাখবা, এটা কি একটা হাইড্রোকার্বন, হাইড্রো কার্বন, ঠিক আছে? দেখো এবার কার্বন ডাই অক্সাইড জল কোথায় আছে? কার্বন মনোঅক্সাইড জল হবে না, কার্বন মনোঅক্সাইড হাইড্রোজেন গ্যাস হবে না, কার্বন ডাই অক্সাইড আর জল, এটা তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো যখন মিথেন ক্লোরিনের সাথে অভিক্রিয়া করে, সেটাকে আমরা কি বলি বলতো? প্রতিস্থাপন অভিক্রিয়া বলি, প্রতিস্থাপন অভিক্রিয়া, ঠিক আছে? এখানে কি হয়, এখানে মানে মিথেনের হ্যালোজেনীকরণ হয়, ঠিক আছে? যার ফলে কি হয়, এই দেখো মিথেনে কি আছে, মানে যেই কি বলে এটাকে, মিথেন, এই যে এই CH4 আছে, Cl2 আছে, এখানে দেখো প্রতিস্থাপনে কি হচ্ছে, এই যে ক্লোরিন আছে, এই ক্লোরিন কি করছে, হাইড্রোজেনের একটা অণুকে প্রতিস্থাপন করে দিচ্ছে, ভাগিয়ে দিচ্ছে, আর নিজে কি দুটো ক্লোরিন ছাড়াও একটা ক্লোরিন এই CH থেকে একটা হাইড্রোজেনকে ভাগিয়ে দিচ্ছে, আর ক্লোরিন যুক্ত হয়ে যাচ্ছে। বাকি থাকছে কি, একটা ক্লোরিন বাকি থাকছে আর একটা হাইড্রোজেন বাকি থাকছে, এখান থেকে একটা হাইড্রোজেনকে ভাগিয়ে না দিয়েছিল, দিয়ে এরা কি করছে, HCl তৈরি করছে নিচ্ছে। তাই এই প্রক্রিয়াটাকে কি বলে, প্রতিস্থাপন অভিক্রিয়া বলে, ঠিক আছে? আর এখানে কি হয়, মানে এটাতে তোমার কি মিথেনের কি হচ্ছে, মিথেনের তোমার হ্যালোজেনীকরণ তৈরি হচ্ছে, আর উৎপাদক কি হচ্ছে, মানে প্রোডাক্ট কি নির্মাণ হচ্ছে, এটাকে কি বলা হয়, এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন, ঠিক আছে? ক্লোরোমিথেন, ঠিক আছে? আর কি তৈরি হচ্ছে, HCl মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের নির্মাণ হচ্ছে, ঠিক আছে? চলো তো সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে বৈদ্যুতিক মোটরে কমিউটেটর ব্যবহার করা হয় কেন? এটা ব্যবহার করা হয় কয়েলে প্রবাহিত তড়িৎ প্রবাহের দিককে বিপরীত করার জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবো। আর মনে, মানে বৈদ্যুতিক মোটর কোন সিদ্ধান্তে কাজ করে? এটা হচ্ছে তোমার বিদ্যুৎ চুম্বকীয় প্রেরণ, ঠিক আছে? এক সেকেন্ড, এটা হচ্ছে তোমার বিদ্যুৎ চুম্বকীয় প্রেরণ, ঠিক আছে? বিদ্যুৎ চুম্বকীয় প্রেরণ। আর এই বিদ্যুৎ চুম্বকীয় প্রেরণ যে আছে, এটা কোন সিদ্ধান্তে কাজ করে? এটা হচ্ছে ফ্লেমিং এর বাম হাতের নিয়মের কাজ করে, ঠিক আছে? বাম হাতের নিয়ম, বাম হাতের নিয়ম, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল। ও চলো, তো এই 30টা কোশ্চেন, হ্যাঁ যেই তো 30টা করে প্রশ্ন আছে, ঠিক আছে? তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। দেখো আমরা হচ্ছে একদিকে ALPর ম্যাথের প্র্যাকটিস সেট শুরু করেছি, এদিকে আমরা জেইর সায়েন্সের প্র্যাকটিস করব, ঠিক আছে? ALPর ম্যাথ করব, জেইর সায়েন্স করব। যখন ALPর ম্যাথ শেষ হয়ে যাবে, তখন আমরা জেইর ম্যাথ শুরু করে দিব, আর জেইর যখন সায়েন্স শেষ হয়ে যাবে, আমরা ALPর ম্যাথ শুরু করে দেবো। কেন? কারণ এখন তোমার বর্তমানে ALP মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর জুনিয়র ইঞ্জিনিয়ার, এই দুটোরই পরীক্ষা আছে, ঠিক আছে? তাই এই দুটোর কোশ্চেন সেট আমরা আগে সলভ করে নিই। যখন এই দুটো পরীক্ষা হয়ে যাবে, তার মাঝখানে তো গ্যাপ থাকবে না, মানে 19 তারিখ আর 20 তারিখে তোমার, 16 তারিখ থেকে তোমার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আছে, 16, 17, 18, 3 দিন, 19, 20 তোমার জেইর এক্সাম আছে। তো 19, 20 হয়ে যাওয়ার পর 21 তারিখ থেকে বা 22 তারিখ থেকে আমরা টেকনিশিয়ানের সেট করা শুরু করবো, ঠিক আছে? তখন শুধু টেকনিশিয়ানেরই ম্যাথের সেট আর টেকনিশিয়ানেরই সায়েন্সের সেট করবো, কেমন? তো ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।